নমস্কার। অবসরের কথাবাসরের 40তম পর্বে আমরা এক বিরাট অভ্যুদয়ের ভূমিকা করতে চলেছি। যে অভ্যুদয়ের কথা আমরা বলবো আজকের এই পর্বে, তার ভূমিকা রচনা করছি আমরা। ভূমিকা শব্দটির একটি অর্থ আছে। সংস্কৃতে ভূমিকা শব্দের অর্থ হচ্ছে ভূমিকা, অর্থাৎ ক্ষুদ্র ভূমি, কিংবা বলা চলে একটি বৃহৎ ভূমির প্রতিরূপ, এই অর্থেও ভূমিকা। এর প্রায়োগিক ক্ষেত্রটি যদি আমরা আপনাদের কাছে তুলে আনি তাহলে এটা বুঝতে অনেকটা সহজ হবে। দেখুন, কৃষক যে ভূমিখণ্ডে, যে বৃহৎ ভূমিখণ্ডে চাষাবাদ করে, বীজ বপন করে, সেই বীজ বপনের উদ্দেশ্যে কৃষক একটি ছোট ক্ষুদ্র ভূমিখণ্ডের মধ্যে সেই বীজগুলিকে প্রথমে রোপণ করে, সেই চারা গাছ সেখানে উৎপন্ন হয়। তারপর সেই চারা গাছ বা বীজকে রোপণ করে যে চারা গাছ সে পাচ্ছে, বা ক্ষুদ্র চারা গাছকে সে রোপণ করে প্রথমে সেই ক্ষুদ্র ভূমিখণ্ডের মধ্যে, সেখান থেকে সে ক্ষুদ্র চারা গাছগুলি একটু বড় হলে সেগুলোকে নিয়ে সে পুনরায় তার কর্ষিত বৃহৎ ভূমিখণ্ডের মধ্যে সে পুনরায় রোপণ করে। ওই যে ক্ষুদ্র ভূমির মধ্যে পরবর্তী যে ভূমির চারা গাছগুলিকে লালন করা হয়েছে, তাদেরকে একটু বর্ধিত করা হয়েছে, সেই ক্ষুদ্র ভূমিটি হচ্ছে সেই বৃহৎ কর্ষিত ভূমির একটি অনুরূপ ভূমি। এই হচ্ছে ভূমিকা। ভূমিকা হচ্ছে যে বৃহৎ ভাবনাটি সম্প্রচারিত হতে চলেছে, বিস্তৃত হতে চলেছে, সম্প্রসারিত হতে চলেছে, ব্যক্ত হতে চলেছে, তার একটি ক্ষুদ্রতর রূপ। আমরা এটি ভূমিকা এই অর্থেই করছি না, আমরা এই ভূমিকার মধ্যে যে বিরাট অভ্যুদয়ের কথা আমরা বলতে চলেছি তার পূর্ব পরিচয়, পূর্ব ইতিহাসও একটু আপনাদের কাছে বিস্তৃতভাবে এই ভূমিকা অংশে তুলে ধরার একটা চেষ্টা করছি। দেখুন, ভারতবর্ষের দর্শন ভাবনায় অদ্বৈত দর্শন এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে। অদ্বৈত চিন্তার মূল উৎস মন্ত্র এবং ব্রাহ্মণাত্মক বেদ, অর্থাৎ মন্ত্র এবং ব্রাহ্মণাত্মক যে বেদ, এই হচ্ছে অদ্বৈত চিন্তার মূল উৎসভূমি। কালপ্রবাহে বেদচর্চার অধোগতির সাথে সাথে অদ্বৈত চিন্তার ক্ষেত্রেও এক ধরনের অধঃপতন দেখা যায়। দাপরকলির সন্ধিক্ষণে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন তিনি নতুন করে বেদ বিভাগ করে 4টি বেদের শাখা তার 4জন উপযুক্ত শিষ্যের হাতে শিষ্য প্রশিষ্য ক্রমে বেদ রক্ষা, বেদ প্রচারের দায়িত্ব অর্পণ করেন। এর সাথে সাথে মহর্ষি ব্যাসদেব নিজে ব্রহ্মসূত্র, ইতিহাস, পুরাণ এবং স্মৃতি প্রভৃতির মাধ্যমে নতুন করে অদ্বৈত চিন্তার প্রসার ঘটান। ব্যাসদেবের পূর্বেও অদ্বৈত ভাবনার পরিচয় ভারতবর্ষের দর্শন ইতিহাসে সবিশেষভাবে পাওয়া যায়। কাশকৃষ্ণ, উড়লৌমি, কার্ষঞ্জিনী, আত্রেয়, জৈমিনী, আত্মরথা, বাদরী,
বাদরায়ণ, এই সকল মহর্ষিবৃন্দ এরা ব্যাসদেবের পূর্বসূরি এবং প্রত্যেকেই অদ্বৈত দর্শনের প্রবক্তা। লক্ষ্য করবার, এদের সবারই ব্রহ্মসূত্রের মতো বেদান্ত দর্শনের একটা রচনা ছিল। রচনা তাদের প্রত্যেকেরই ছিল বেদান্ত সূত্রের মতো। মহাভারতে সনত সুজাত সংবাদ আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন সনক সনন্দন প্রভৃতি ব্রহ্মার মানসপুত্ররাও অদ্বৈত দর্শন নিয়ে আলোচনা করেছেন। ত্রেতা যুগে মহর্ষি বশিষ্ঠের অদ্বৈত দর্শন ভাবনার পরিচয় পাওয়া যায়। কুরুক্ষেত্রের যুদ্ধের পর হতে সমগ্র সনাতনী ভারতীয় সমাজে একটা শিথিলতা লক্ষ্য করা যায়। ব্যাসদেবের মতের নানা ধরনের ব্যাখ্যা আরম্ভ হয়। এই সময় স্বাভাবিকভাবেই অদ্বৈত চিন্তা স্রোতের একটা মন্থরতাও ঘটে। বৈদিক ক্রিয়াকর্মের ব্রাহ্মণের যে প্রধান গুরুত্ব, যা আমরা গত কয়েকটি পর্বে আলোচনা করেছি, ক্রিয়ার মন্ত্র বিনিয়োগের যে অন্তর্নিহিত তাৎপর্য, অর্থাৎ যাজ্ঞিক ক্রিয়ার মন্ত্র বিনিয়োগের যে অন্তর্নিহিত তাৎপর্য, অর্থাৎ মন্ত্রের সঙ্গে কর্মের যে সামঞ্জস্য, এইটি বোঝানোর মতো প্রজ্ঞানী মানুষের অভাব দেখা দিল। একথা আমরা কিন্তু সেই আলোচনায়, বিশেষ করে বৈদিক ক্রিয়ার যে আন্তর্তাৎপর্য, এই পর্বে আমরা সেটি বিস্তারিতভাবে আপনাদের কাছে বলেছি। কার্যকারণ সম্বন্ধ ব্যাখ্যাকারী উপযুক্ত মানুষের অভাবে যজ্ঞকর্ম আমরা লক্ষ্য করেছি একটা যান্ত্রিক অনুষ্ঠানে, এবং কিছু ক্ষেত্রে অসৎ কিছু মানুষের হাতে পড়ে কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থতার এক ভয়ঙ্কর উপায় হিসেবে পর্যবসিত হলো। অর্থাৎ যজ্ঞক্রিয়া তার মূল ভাবনা হতে প্রকৃত হিত সাধনের লক্ষ্য হতে সরে গিয়ে এক শ্রেণীর মানুষের স্বার্থগত ফললাভের যন্ত্রে বা উপায়ে পরিণত হলো। এই হলো যাজ্ঞিক ক্রিয়ার একটা সবচাইতে গভীরতম অন্ধকার অধ্যায়। বুদ্ধদেব সে সময়ে অর্থহীন, অর্থাৎ তার সময়ের অর্থহীন শুষ্ক স্বার্থপর ক্রিয়াকারীদের দুর্বুদ্ধি এবং দুর্দশাকে লক্ষ্য করে বৈদিক যে যজ্ঞক্রিয়া তার ঘোরতর বিরোধী হয়ে উঠলেন। মনে রাখতে হবে, সাক্ষ্যসিংহ বুদ্ধদেব কিন্তু বেদ ধারায় সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। অমরকোষে বুদ্ধ সম্পর্কে বলা হয়েছে, সর্বজ্ঞ সুগতঃ বুদ্ধ অন্যয়বাদী বিনায়ক। সর্বজ্ঞ সুগত বুদ্ধ অন্যয়বাদী বিনায়ক। অন্যয়বাদী অর্থে শূন্যবাদী নয়, অদ্বৈতবাদী। অর্থাৎ বুদ্ধদেবের সাধনা অদ্বৈত দর্শনেরই ভিত্তিতে, তা কিন্তু স্বীকৃত সত্য। যে কথা দিয়ে এই আলোচনা আমরা আরম্ভ করেছিলাম, অদ্বৈত দর্শনের মূল উৎস মন্ত্র এবং ব্রাহ্মণাত্মক বেদ। মন্ত্র এবং ব্রাহ্মণ এক অন্যের অবিচ্ছেদ্য অংশ। কোনো একটি নিষ্ক্রিয়তা কিংবা অপপ্রয়োগ অপরাংশটিকেও দুর্বল করে দেয়। বেদ বৈঠকের বিগত 4টি পর্বের বিস্তৃত আলোচনায় আমরা এই সত্য আপনাদের কাছে তুলে ধরেছি। বুদ্ধদেব
তার সময়ের ক্রিয়াকারীদের দুর্বুদ্ধি এবং দুর্দশাকে লক্ষ্য করে বৈদিক ক্রিয়া বা যজ্ঞ ক্রিয়ার ঘোর বিরোধিতা করেন। তিনি বৈদিক ক্রিয়াকর্মের মূল তাৎপর্য অনুধাবন কিংবা ব্যাখ্যা না করে বেদের প্রতি এক ধরনের উপেক্ষা প্রদর্শন করেন। ফলত বৌদ্ধ মত বেদের ওপর প্রতিষ্ঠিত হলেও তা মূলচ্ছেদী মতে পরিণত হয় এবং ফলশ্রুতি হিসেবে অদ্বৈত দর্শন লুপ্ত হতে আরম্ভ করে। যে শূন্য বা অবকাশকে বৈদিক দর্শনে সৎ, চিত এবং আনন্দস্বরূপ বলা হয়েছে, সেই শূন্যকে বৌদ্ধ মতে অসৎ বলা হলো। মায়াকল্পিত এই সংসারের অধিষ্ঠান বা মূলকে বৈদিক দর্শনে বলা হয়েছে সৎ স্বরূপ। মায়াময় এই জগতের মূল কেন্দ্রে অবস্থান করেন যে ব্রহ্ম, তিনি সৎ, নিষ্ক্রিয় এবং চৈতন্যময়। বৌদ্ধ মতে তাকে অসৎ বলা হলো। অসৎ অর্থাৎ যার কোনো অস্তিত্বই নেই। একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। রজ্জুতে সর্পভ্রম। রজ্জু মানে দড়ি, অর্থাৎ অন্ধকারে একটা দড়িকে সাপ বলে মনে করা। এখানে বৈদিক দর্শন বলছে সাপটি দৃষ্টি বিভ্রম, অতএব মিথ্যা। কিন্তু দড়িটা তো বর্তমান, দড়িটা সত্য, সাপ নেই, সাপটি দৃষ্টি বিভ্রম, অতএব সাপটি নেই, কিন্তু দড়িটা আছে। দড়িটা অধিষ্ঠান, সত্য, যার উপরে সর্প ভাবনা কল্পিত হয়েছে। দড়িটা হচ্ছে অধিষ্ঠান, অতএব সেটি সত্য। সে তাকে, এবং সাপটি হচ্ছে মায়া বা মিথ্যা কল্পনা। কিন্তু বৌদ্ধ দর্শনে সাপও নেই, দড়িও নেই। তারা সাপকেও অস্বীকার করছে, সঙ্গে সঙ্গে দড়িটিকেও অস্বীকার করছে। এখানে মূল অধিষ্ঠানকেই অস্বীকার করা হচ্ছে। বৈদিক মতে জ্ঞান স্বরূপই হচ্ছে মূল তত্ত্ব। মিথ্যা হতে, অজ্ঞান হতে জ্ঞানে বিজ্ঞানে প্রতিষ্ঠা। বৌদ্ধ মতে ক্ষণিক বিজ্ঞান ধারাই হচ্ছে মূল তত্ত্ব। ফলত আমরা দেখলাম ধীরে ধীরে বৈদিক অদ্বৈত মত বৌদ্ধ সংস্পর্শে বিকৃতাকার রূপ ধারণ করল। এরপর এক সুদীর্ঘ তমসাচ্ছন্ন ইতিহাস। গভীর অন্ধকার হতে অদ্বৈত দর্শনকে পুনরুদ্ধারের চেষ্টা বারবার হয়েছে, কিন্তু যেন তেমন সফলতা লাভ করা যাচ্ছে না। বুদ্ধদেবের প্রয়াণের পর, মানে 500 বছর ধরে, বুদ্ধদেবের প্রয়াণের প্রায় 500 বছর পর এই ধারা, একটা বিকৃত অদ্বৈতবাদের ধারা প্রবলতর হয়ে উঠেছে। বাৎসায়নের ন্যায়ভাষ্য কিংবা সাংখ্যকারিকার ঈশ্বর কৃষ্ণ, বৈশেষিক ভাষ্যকার প্রশস্ত পাদ, মীমাংসা ভাষ্যকার সবর স্বামী, তাদের যুক্তিমত দিয়ে বৈদিক দর্শনকে রক্ষা করার চেষ্টা করলেন, কিন্তু বৈদিক অদ্বৈতবাদের প্রতি তাদের তেমন কোনো আগ্রহ দেখা গেল না। পক্ষান্তরে অশ্বঘোষ, নাগার্জুন, দিগনাগ, অসঙ্গ বসুবন্ধুদের মতো বৌদ্ধ দার্শনিকদের প্রভাব বেড়েই চলল। বুদ্ধদেবের প্রয়াণের 1000 বছর পরে মীমাংসক আচার্য
মহামতি প্রভাকর এবং কুমারিল ভট্ট সেকালের বৌদ্ধ দার্শনিক এবং প্রবল তাত্ত্বিক বা তার্কিক পণ্ডিত ধর্মপাল ধর্মকীর্তিদের পরাজিত করে বৌদ্ধ ধর্ম দর্শনকে বহুলাংশে হীনপ্রভ করে ফেলেন। এই সময়টা সঠিক কোন সময় সেটা আপনাদের বোঝানো একটু সহজ হবে। নিশ্চয়ই আপনাদের মনে আছে আমরা কথাবাসরের এই অবসরের কথাবাসরের ৩৫তম পর্বে বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম সম্রাট শশাঙ্কের কথা বলেছি। সেই খ্রিস্টীয় ষষ্ঠ সপ্তম শতাব্দীর সময়ের কথাই আমরা বলছি, যখন বাংলায় মহারাজ শশাঙ্ক, উত্তর ভারতে হর্ষবর্ধন, দক্ষিণ ভারতে চালুক্য রাষ্ট্রকূট এবং পল্লব বংশের শাসন চলছে। ঠিক সেই সময়টার কথাই আমরা এখন বলছি। এই সময় মীমাংসকদের হাতে প্রবল বৌদ্ধ দার্শনিকদের প্রভূত পরাজয় ঘটে এবং বৌদ্ধ ধর্মের যেরকম একটা বিপুলতা, ব্যাপকতা, শক্তি ছিল তা ধীরে ধীরে একেবারেই স্তিমিত হয়ে পড়ে। এখানে মীমাংসকদের একটা বিশেষ কৃতিত্ব বা একটা বিশাল কৃতিত্ব রয়েছে। মনে রাখতে হবে, বেদপন্থী এই মীমাংসক আচার্য প্রভাকর এবং আচার্য কুমারিল ভট্ট এরা প্রত্যেকেই কিন্তু মীমাংসক অর্থাৎ যজ্ঞপন্থী। এরা বেদের মন্ত্র ব্রাহ্মণ অংশের পুনঃপ্রতিষ্ঠা করলেন বটে, কিন্তু অদ্বৈত দর্শনের প্রতি এদের কোনো মাত্র বিন্দুমাত্র আগ্রহ ছিল না, থাকার কথাও নয়। এর পরবর্তী সময়ে আমরা ভর্তৃহরির নাম পাই। তিনি ঔপনিষদ সম্প্রদায়ের। তিনি অদ্বৈত মতের গ্রন্থ রচনা আরম্ভ করলেন, কিন্তু বৌদ্ধ পক্ষপাত হেতু তার দ্বারা অদ্বৈত মত তেমনভাবে পুনঃপ্রতিষ্ঠা লাভ করল না, বা তার পক্ষে অদ্বৈত মতের পুনঃপ্রতিষ্ঠা ঘটানো সম্ভব হলো না। বর্তমানে ভর্তৃহরি রচিত বাক্যপদীয় গ্রন্থ ভিন্ন আর কোনো রচনার অস্তিত্বও পাওয়া যায় না। বাক্যপদীয় গ্রন্থ ব্যাকরণ দর্শনের গ্রন্থ। এরপরে আচার্য গৌড়পাদের আবির্ভাব। তার মান্ডুক্য কারিকা, সাংখ্য কারিকা, উত্তর গীতা ভাষ্য, শ্রী বিদ্যাতন্ত্র ভাষ্যের মাধ্যমে তিনি অদ্বৈত বেদান্তের মত শক্তিশালীভাবে নতুনভাবে প্রতিষ্ঠা করেন। বেদান্ত মতে এই গ্রন্থগুলি সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থ। মান্ডুক্য কারিকা, সাংখ্য কারিকা, উত্তর গীত ভাষ্য, শ্রী বিদ্যাতন্ত্র ভাষ্য প্রমুখ এই যে গ্রন্থগুলি, যেগুলি গৌড়পাদের দ্বারা রচিত, সেগুলি বেদান্ত মতের সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থ। এই সঙ্গে মনে রাখবেন, অন্য কোনো সম্প্রদায়ের এত প্রাচীন গ্রন্থের অস্তিত্ব পাওয়া যায় না, এটাও সবিশেষ লক্ষ্য করা। যাই হোক, আচার্য গৌড়পাদের শিষ্য আচার্য গোবিন্দপাদ এবং গোবিন্দপাদের শিষ্য ভারতবর্ষের অন্যতম বিস্ময় পুরুষ ভগবান আচার্য শঙ্কর। তিনি কেবল বৌদ্ধমতই নয়, আচার্য কুমারিল ভট্টের মতন সেকালের অন্যতম বিখ্যাত মীমাংসকদের তর্কে পরাজিত করে অদ্বৈত বেদান্তের ভিত্তি সুদৃঢ়ভাবে প্রথিত করেন। কেবল তাই মাত্র নয়, বৌদ্ধ মতে অদ্বৈত দর্শনের যে বিকৃতি ঘটেছিল আচার্য
শঙ্কর তাও সংশোধন করেন। এবং এই ক্ষেত্রে তার যে এক বিশাল অবদান, তার যে বিশাল প্রভাব এতই গভীর এবং সুদূর প্রসারী যে বর্তমানে অদ্বৈত দর্শন বলতে শঙ্করাচার্যের মতকেই বোঝানো হয়। কিন্তু এটা জানবেন, শঙ্করাচার্যের পূর্বেও অদ্বৈত বেদান্ত এই ভারতবর্ষে বর্তমান ছিল এবং এটি বহু প্রাচীন এক দার্শনিক মত, যা আমরা দেখিয়েছি। মহাভারতের সময় বা তারও আগে, সেই সৃষ্টির প্রথম লগ্ন থেকে যখন এরকম দার্শনিক চর্চা আরম্ভ হয়েছে, সেই সময় থেকেই কিন্তু অদ্বৈত বেদান্তের একটা চর্চা সেখানে আমরা লক্ষ্য করি। অদ্বৈত বেদান্ত দর্শন এক ভারতবর্ষের এক প্রাচীনতম দর্শন। আচার্য শঙ্কর সেই অদ্বৈত মতকে বৌদ্ধ কবল হতে সম্পূর্ণভাবে উদ্ধার করেন। আমরা এই বিষয় নিয়ে অবসরের কথা বাসরে 15তম পর্বে এবং তারপর ভারতবর্ষের মুক্তি সংগ্রামে আচার্য শঙ্করের অবদান নিয়ে 27 হতে 29 দীর্ঘ 4টি অধ্যায়ে 4টি পর্বে বিস্তৃতভাবে আমরা আলোচনা করেছি। শঙ্করাচার্যের পর এই অদ্বৈত বেদান্তকে দৃঢ়ভাবে প্রসার এবং প্রচার করেন শঙ্করাচার্যের 4 প্রধান শিষ্য আচার্য পদ্মপাদ, সুরেশ্বর, হস্তামলক এবং আচার্য তোটক। এবং তাদের শিষ্য প্রশিষ্যের একটা ধারা সেখানে চলতে থাকে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে নতুন করে আবার বাধা আসতে আরম্ভ করে বৌদ্ধ সন্ন্যাসী দার্শনিকদের কাছ থেকে। তারা সাময়িকভাবে স্তিমিত হয়েছিলেন, কিন্তু তাদের মধ্যেও আবার নতুন এক উত্থান দেখা দিল। এদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দার্শনিক বৌদ্ধ আচার্য শান্তরক্ষিত, কমলশীল, বিদ্যানন্দ, মাণিক্য নন্দী। অন্যদিকে একে বৌদ্ধরা কেবল নয়, অন্যদিকে দ্বৈত অদ্বৈতবাদী ভাস্করাচার্য, শিবাদিত্যরাও কিন্তু প্রবল সক্রিয় রয়েছেন। আচার্য জয়ন্ত ভট্ট, এরা তাদের দৃষ্টিতে, তাদের যুক্তিতে প্রচণ্ডভাবে অদ্বৈত বেদান্তের মত খণ্ডন করতে আরম্ভ করলেন। অদ্বৈত বেদান্তের পক্ষে সুরেশ্বরাচার্যের শিষ্য সর্বজ্ঞাতাত্ম মুনি বোধঘনাচার্য ভাষ্য রচনা করেন। আমরা পাই পণ্ডিত বাচস্পতি মিশ্রকে। এই সময় নৈয়ায়নিক অর্থাৎ ন্যায় দর্শনের বিখ্যাত ধুরন্ধর আচার্য উদয়ন, শ্রীধর অদ্বৈত বেদান্তের প্রতি তাদের গভীর শ্রদ্ধা প্রদর্শন করে বহু বিখ্যাত গ্রন্থ রচনা করেন। অদ্বৈত বেদান্তের অন্যতম প্রতিপক্ষ আবার নতুনভাবে এলো দ্বৈত দর্শন। বল্লভাচার্য, পার্থসারথী মিশ্র, যামুনাচার্য তাদের গ্রন্থে প্রচণ্ডভাবে অদ্বৈত বেদান্তের যুক্তি খণ্ডন আরম্ভ করলেন। দ্বৈতবাদীদের পাশাপাশি বিশিষ্ট দ্বৈতবাদী, দ্বৈতবাদী তার্কিক যুক্তি, অনেক বিভিন্ন মত তীব্রভাবে অদ্বৈত মতকে খণ্ডন করতে আরম্ভ করল। এদের মধ্যে অতি বিখ্যাত রামানুজাচার্য, তার ব্রহ্মসূত্রের উপর শ্রীভাষ্য, বেদান্ত দীপটিকা, বেদান্ত সার, গীতা ভাষ্য প্রভৃতি গ্রন্থ অতি বিখ্যাত। বর্তমান সময়েও আচার্য রামানুজের সম্প্রদায় এবং তার মত ভারতবর্ষের অধ্যাত্ম জ্ঞান দর্শনের ক্ষেত্রে
এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে। আচার্য রামানুজ যেমন আছেন, তেমনি শৈব বিশিষ্ট অদ্বৈতবাদী শ্রী কণ্ঠাচার্য, শ্রী করাচার্য, শ্রীনিবাসাচার্য তারাও রয়েছেন। এবং অদ্বৈতবাদীদের পক্ষে এই বিপুলতর বাধার প্রতিকারে, অর্থাৎ এই রামানুজ থেকে আরম্ভ করে, আচার্য রামানুজ থেকে আরম্ভ করে কণ্ঠাচার্য, শ্রী করাচার্য, শ্রীনিবাসাচার্য, যেমন তারা এই অদ্বৈতবাদের বিপক্ষে তারা যেমন ভাষ্য, তাদের যুক্তি, তাদের গ্রন্থ রচনা করে অদ্বৈত মতকে খণ্ডন আরম্ভ করেছেন, এই মতকে অর্থাৎ রামানুজাচার্য এবং শ্রীকণ্ঠাচার্য প্রভৃতিদের বিরুদ্ধে অদ্বৈতবাদের পক্ষে ভীষণভাবে উঠে দাঁড়ালেন শ্রী হর্ষাচার্য। অর্থাৎ এই বাধার প্রতিকারে যার নাম সর্বাগ্রে উচ্চারিত হন তিনি হলেন শ্রী হর্ষাচার্য। 1150 খ্রিস্টাব্দে কান্যকুব্জের এই বিখ্যাত অদ্বৈতবাদী তার খণ্ডন খণ্ড খাদ্য গ্রন্থের মাধ্যমে অদ্বৈত বেদান্তের সমস্ত বিপরীত দার্শনিক মতকে খণ্ডন এবং প্রতিহত করেন। খণ্ডন খণ্ড খাদ্য অন্যতম অদ্বৈত বেদান্তের এক বিখ্যাত প্রামাণ্য গ্রন্থ। এই গ্রন্থ ছাড়াও তিনি আরও বহু গ্রন্থ রচনা করেছেন। শ্রী হর্ষাচার্যের দ্বারা বাধা প্রশমিত হতে না হতেই লক্ষ্য করবেন অদ্বৈত বেদান্ত নতুন আরেক তৃতীয় বিরোধী পক্ষের সম্মুখীন হলো। আচার্য গঙ্গেশ উপাধ্যায়, বর্ধমান উপাধ্যায়, যার মধ্যে প্রথমজন অর্থাৎ গঙ্গেশ উপাধ্যায় তার বিখ্যাত নব্যনায়ের আকর্ষরূপ তত্ত্বচিন্তামণি গ্রন্থের মাধ্যমে এবং তার পুত্র বর্ধমানোপাধ্যায় পিতার গ্রন্থের টিকা ভাষ্য ও উদয়নাচার্যের কুসুমাঞ্জলির টিকা ভাষ্য রচনা করে বিপুলতরভাবে দ্বৈতবাদের প্রচার আরম্ভ করেন। এই ধারায় পরবর্তীকালে বহু বিখ্যাত আচার্যরা কিন্তু রয়েছেন। আমরা এই যে সমস্ত নামগুলি আপনাদের কাছে পরপর তুলে ধরছি, কিছু অদ্বৈত বেদান্তবাদীদের নাম, কিছু তাদের বিরোধী বা দ্বৈতবাদী, বিশিষ্টাদ্বৈতবাদী, দ্বৈতদ্বৈতবাদী, তারপরে নব্য ন্যায়বাদী, এই যে প্রমুখ জ্ঞানবৃদ্ধদের যে আমরা নাম উচ্চারণ করলাম, এটা কেবলমাত্র কতগুলো নাম জানিয়ে আপনাদের ধৈর্যকে, আপনাদের এই শ্রুতি মাধুর্যকে আমরা ব্যাহত করতে চাইছি না। এর একটা ভীষণ উদ্দেশ্য আছে। এরা প্রত্যেকেই হতে পারে যে এরা প্রত্যেকেই অদ্বৈত বেদান্তের বিরোধী পক্ষ, কিংবা অদ্বৈতবাদ এদের প্রত্যেকের এক বিরোধী পক্ষ, এটা ঠিক পরস্পর। কিন্তু মনে রাখবেন, এরা ভারতবর্ষের দর্শন চিন্তাকে কোন বিপুল স্তরে তুলে নিয়ে গেছেন, এবং এদের প্রত্যেকের গ্রন্থ দর্শন চিন্তার, আমাদের ভারতবর্ষের বৈচিত্র্যময় বিপুল গভীর যে ষড়দর্শন রয়েছে এবং তার যে নতুন নতুন ধারা, সেই জাহ্নবী ধারার মধ্যে তারা তাদের জ্ঞান রাশি সংযুক্ত করে এই ভারতবর্ষের জাহ্নবী দর্শন ধারাকে তারা পরিপুষ্ট করেছেন। এদের প্রত্যেকেই কিন্তু আমাদের ক্ষেত্রে নমস্য। যে ভারতবর্ষে যে কোনো একটি ধারাকে তারা অবলম্বন করেছেন, কিন্তু তা বলে অন্য ধারাকে তারা অশ্রদ্ধা করেননি। তারা নিজেদের মত এবং পথকে প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যের মতকে তারা খণ্ডন করেছেন, সেটা একটা আলাদা কথা। সেখানে তারা যুক্তি দিয়ে,
তথ্য দিয়ে, তাদের মেধা, তাদের অনুভব, তাদের বিচারশীলতা দিয়ে তারা অন্য পক্ষকে প্রতিহত করেছে। আবার অপর পক্ষ তাদের যুক্তি, শাণিত যুক্তি, তাদের মেধা, তাদের পাণ্ডিত্য, তাদের প্রজ্ঞা দিয়ে সেই মতকে পুনর্খণ্ডন করে নিজেদের মতকে আবার পুনঃপ্রতিষ্ঠা করেছে। এই একটা ধারা চলেছে। এর দ্বারা কি হয়েছে? এর দ্বারা ভারতবর্ষের দর্শন কিন্তু পুষ্ট হয়েছে, এইটা মনে রাখবেন। সেই জন্য এই যে সমস্ত বুধ সম্প্রদায়ের এই সমস্ত যে দার্শনিকদের, আমরা বিভিন্ন মত ও পথের দার্শনিকদের যে নাম আমরা উচ্চারণ করলাম, লক্ষ্য করবেন সমস্ত সম্প্রদায় কিন্তু, সম্প্রদায় নির্বিশেষে সব মানুষই কিন্তু এদেরকে আনতভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেন। অর্থাৎ এটা ভাববেন না যে অদ্বৈতবাদীরা দ্বৈতবাদীদের ঘৃণা করে, কিংবা বিশিষ্ট দ্বৈতবাদীদের ঘৃণা করে, বা ন্যায়দেরকে ন্যায়বাদী, তার ন্যায় নব্য ন্যায় বা যারা ন্যায়ের পথে রয়েছে তাদের সাথে তাদের একটা ঘৃণার সম্পর্ক, বিরোধের সম্পর্ক, তা কিন্তু নয়। তারা তাদের মত বা তাদের যুক্তি নিয়ে তারা কিন্তু নিজেদের সাথে তারা তর্ক করছেন, নিজেদের যুক্তিকে প্রতিষ্ঠা করছেন, কিন্তু সব কিছুর শেষে তারা প্রত্যেকেই প্রত্যেকের প্রতি অতীব শ্রদ্ধাশীল এবং প্রত্যেককে কিন্তু চূড়ান্ত তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এমনকি এটাও লক্ষ্য করা, এই যে অদ্বৈতবাদ যা বৌদ্ধ মতকে খণ্ডন করেছে, এই অদ্বৈতবাদ যেমন বৌদ্ধ মতকে খণ্ডন করেছেন, যেমন মীমাংসকদেরকে খণ্ডন করেছেন, আবার যেমন মীমাংসকেরা বৌদ্ধ মতকে খণ্ডন করেছে, তা বলে কিন্তু সেই সময় বৌদ্ধ দার্শনিকেরা তারা অদ্বৈতবাদীদেরকে ঘৃণা করতেন না, অশ্রদ্ধা করতেন না, কিংবা অদ্বৈতবাদীরা বা এই মীমাংসকেরা, পূর্ব মীমাংসকেরা, তারাও অন্যদেরকে অশ্রদ্ধা করতেন না। পরস্পরের প্রতি একটা শ্রদ্ধা ছিল, সম্ভ্রম ছিল। প্রত্যেকের এই যুক্তিশীল বিচারধারাকে অত্যন্ত শ্রদ্ধা করেছেন, চর্চা করেছেন। এইটা হচ্ছে বিশাল কথা, চর্চা করেছেন। আমি যখন অন্য মতকে খণ্ডন করব, তার আগে সেই মতটি কি সেটা আমাকে অত্যন্ত নিবিড়ভাবে অধ্যয়ন করতে হবে, অনুশীলন করতে হবে, সেটা জানতে হবে। আগে সেই মতটা আমাকে জানতে হবে প্রকৃষ্টভাবে, তারপরে সেই মতের যে ত্রুটিগুলো আছে সেগুলোকে অনুসন্ধান করে তারপর সেই ছিদ্র দিয়ে সেই মতকে খণ্ডন করা। এরকম এইসব ক্ষেত্রে আমরা দেখেছি, ইতিহাস তাই বলে, অনেক অন্য পক্ষের অর্থাৎ অদ্বৈত পক্ষের অনেকেই তারা এসে দ্বৈতবাদীর গুরুর কাছে শিক্ষা গ্রহণ করেছেন। আবার ঠিক উল্টোটাও ঘটেছে, অর্থাৎ পরস্পরের পাঠশালায় গিয়ে ছাত্র হিসেবে, শিষ্য হিসেবে পাঠ গ্রহণ করেছেন। গুরুর কাছ থেকে একেবারে শিষ্যত্ব গ্রহণ করে সে জ্ঞান আহরণ করেছেন। জ্ঞান আহরণ করে তারপরে সেই জ্ঞানের ত্রুটিটা কোথায় জেনে তারপরে তারা সেই মতকে ছেদন করেছে। এবং এই ক্ষেত্রে অনেকেই আবার পরবর্তী সময়ে সেই মতকে ছেদন করে সেই গুরুর কাছে গিয়ে নিজেদেরকে ক্ষমা প্রার্থনাও করেছেন যে আমি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনার শিষ্য হয়ে এসেছিলাম। আমার উদ্দেশ্য আপনার শিষ্যত্ব বা এই জ্ঞানটিকে শুধুমাত্র জানা নয়, আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করেছি এই জ্ঞানটিকে প্রকৃষ্টভাবে জানার জন্য, এবং এই জ্ঞানের কোথায় দোষ আছে প্রকৃষ্টভাবে না জানলে এই জ্ঞানের উইক পয়েন্টগুলো কি সেগুলো তো জানা যায় না, সেই জানার জন্যই আমি শিষ্যত্ব হিসেবে গ্রহণ করেছি। এখানে আমার অন্যায় হয়েছে, আপনাকে আমি প্রবঞ্চিত করেছি, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনি আমাকে শাস্তি দিন। এই রকমভাবেও তারা গেছেন। গুরু কিন্তু অত্যন্ত প্রসন্ন হয়েছেন, তিনি অনেক বড় মনের, উদার মনের তারা,
তারা বলেছেন, আমি কিন্তু প্রথমেই বুঝেছি তোমার উদ্দেশ্য জেনেও গুরু কিন্তু তাকে শিক্ষাদান থেকে প্রবঞ্চিত করেননি, সরিয়ে দেননি। এই উদারতা, এই ঔদার্য ভারতবর্ষের শিক্ষা জগতের মধ্যে কিন্তু ছিল। এটা আমরা হারিয়ে ফেলেছি, অনেক কিছুই আমরা হারিয়ে ফেলেছি, এরকম গুরুদেরও হারিয়ে ফেলেছি, এরকম উদার শিষ্যদেরকেও হারিয়ে ফেলেছি। এমন উদারমনা গুরুও নেই, উদারমনা শিষ্যও নেই। যাই হোক, যে কথা বলছিলাম, এই যে বিখ্যাত সমস্ত আচার্যদের নাম আমরা নিচ্ছি, তাদের পরিচয় আমাদের জানা দরকার, তারা কি কাজ করেছেন সেটা আমাদের জানা দরকার। এটা তো সম্ভব নয় অবসরের কথা বাসরে তাদের প্রত্যেকের কথা তুলে ধরব, এটা সম্ভব নয়। কেবলমাত্র তাদের নাম এবং অতি সংক্ষিপ্ত একটি পরিচয় আপনাদের দিয়ে দিলাম। অন্তত নামটুকু আমাদের স্মরণে থাকুক, অন্তত তাদের নামটা আমরা জানি, আমরা এইটুকুর সাথে শুধু পরিচিত হই। একেবারে অপরিচিত হয়ে চলে যাব, এ কি হয়? তাদের নামটা আমরা অন্তত জেনে যাই, এবং যদি তারপর আমাদের সময় থাকে, আমাদের ইচ্ছে থাকে, তাদের কীর্তি নিয়ে আমরা দু চার কথা বলতেই পারি, কিংবা আপনারাও বিভিন্ন জায়গা থেকে তাদের সম্পর্কে জানবেন, জানা উচিত। শাস্ত্রে বলা হয়, বিখ্যাত মানুষদের জীবনচরিত অধ্যয়ন করলে তা প্রভূত ফলদান করে। এবং এইটা কি ফল? না, তাদের যে বিরাটত্ব, তাদের যে মহানত্ব, তার খানিকটা আঁচ আমরা পেতে পারি। সেই প্রভাবটুকু আমাদের মধ্যে আসে। বড়র কাছে দাঁড়ালে অতি ক্ষুদ্র খানিকটা বড়র সংস্পর্শে একটু বড় হয়ে ওঠার চেষ্টা, ফল পায়। চন্দন গাছের কাছে নিম গাছ থাকলেও নিম গাছের মধ্যে চন্দনের একটা আভাস হয়তো বা আসে, বা চন্দন গাছের কাছে অন্যান্য বৃক্ষগুলো থাকলে তারা চন্দনের গন্ধে সুমধুর, সুমোদিত হয়ে ওঠে। এটি হচ্ছে মূল কথা। যাই হোক, সবচাইতে বড় বাধা পরবর্তী সময়ে যেটি অদ্বৈত বেদান্তের কাছে এসে দাঁড়ালো, কিংবা আমরা বলি সবচাইতে বড় বাধা বা প্রতিপক্ষ হলেন দ্বৈতবাদী মধ্বাচার্য। তার অপর নাম বাসুদেব পূর্ণপ্রজ্ঞ, আনন্দতীর্থ নামেও তিনি পরিচিত। তিনি গীতা, উপনিষদ, ব্রহ্মসূত্রের ওপর নিজের স্বমতের ভাষ্য রচনা করেছেন। এছাড়াও তিনি প্রায় 40টির মতো প্রামাণ্য গ্রন্থ রচনা করেছেন। তার শিষ্য প্রশিষ্যদের মধ্যে অতি বিখ্যাত ত্রিবিক্রমাচার্য, পদ্মনাভাচার্য, বরদাচার্য প্রভৃতি। দক্ষিণ ভারতের এদের এই মধ্বাচার্য, দ্বৈতবাদী মধ্বাচার্যের বিরুদ্ধে, প্রতিপক্ষতার বিরুদ্ধে অদ্বৈতবাদের পক্ষে যারা দাঁড়ালেন, তাদের মধ্যে সর্বপ্রথম আমরা নাম করতে পারি দক্ষিণ ভারতের চিৎসুখাচার্য, বিদ্যাশঙ্কর বা শঙ্করানন্দ, শ্রীধর স্বামীর মতন অদ্বৈত বেদান্তের বিখ্যাত পুরুষেরা। তারা মধ্বাচার্যের মত খণ্ডন করে অদ্বৈত বেদান্তের বহুল প্রচার ও প্রতিষ্ঠায় নিজেদের বিপুলভাবে আত্মোৎসর্গ করেন। সেখানে যেমন ভিন্ন দর্শনের বহু আচার্যদের প্রবল আবির্ভাব ঘটতে দেখি, তেমনি অর্থাৎ অদ্বৈত বেদান্তের বিপক্ষতায় যেমন বিভিন্ন মত ও বিভিন্ন পথের, বিভিন্ন দার্শনিক ধারার বহু বিখ্যাত আচার্যদের, তাদের প্রবল উপস্থিতি আমরা যেমন দেখি, তেমনি অদ্বৈত বেদান্তের বহুমুখী প্রতিবাদর আচার্যদের উপস্থিতিও আমরা কিন্তু একই সঙ্গে লক্ষ্য করি।
অদ্বৈত বেদান্তের বিপক্ষে যেমন অভক্ষ মুনি, বরদা বিষ্ণু আচার্য, সুদর্শনাচার্য প্রমুখদের বিরাট উপস্থিতি লক্ষ্য করা যায়, তেমনি এদের যুক্তিকে প্রতিহত করার ক্ষেত্রে অদ্বৈত বেদান্তের পক্ষে আচার্য ভারতী তীর্থ, সায়নাচার্য, বিদ্যারণ্য স্বামীর মতন প্রবলতর যুক্তিপূর্ণ দার্শনিক মানুষ, তারা বহু বিখ্যাত গ্রন্থ রচনা করেন। তবে একথা সবিশেষভাবে উল্লেখ আমাদের করতে হবে, প্রথমে বৌদ্ধ এবং মীমাংসকদের প্রতিপক্ষতায় এবং পরবর্তী সময়ে দ্বৈতবাদ, বিশিষ্ট দ্বৈতবাদ, দ্বৈতবাদের প্রতিপক্ষতা কিন্তু অদ্বৈতবাদকে অনেক যুক্তিপূর্ণ, শানিত এবং গভীর বিজ্ঞানসম্মত দর্শনের মহাসিংহাসনে প্রতিষ্ঠিত করেছে। অর্থাৎ যত বেশি অদ্বৈত বেদান্ত সেই প্রথম থেকে, মানে প্রথমে বৌদ্ধ, তারপরে মীমাংসক, তারপরে দ্বৈতবাদ, বিশিষ্ট দ্বৈতবাদ, দ্বৈতবাদ, তারপরে তার্কিক, তারপরে নব্যন্যায়বাদী, যত আক্রমণ চতুর্দিক থেকে অদ্বৈত বেদান্তের উপর এসে পড়েছে, অদ্বৈত বেদান্ত নিজের আত্মপক্ষকে সমর্থন করতে গিয়ে এবং সেই সঙ্গে বিরোধী পক্ষের মত খণ্ডন করতে গিয়ে এই অদ্বৈত বেদান্ত কিন্তু ধীরে ধীরে অনেক যুক্তিপূর্ণ, শানিত এবং গভীর বিজ্ঞানসম্মত, এইটা আমরা বলবো, অদ্বৈত বেদান্ত কিন্তু বিজ্ঞানসম্মত এক দর্শন। অর্থাৎ বিজ্ঞানসম্মত অর্থে যা যুক্তি দ্বারা প্রতিষ্ঠা করা সম্ভব, যার মধ্যে কোনো কল্পিত ভাবনা নাই, যার মধ্যে প্রবলতর যুক্তি আছে, যুক্তি দিয়ে যাকে প্রতিষ্ঠা করা যায়। এবং যুক্তিসম্মত বলে কিন্তু বর্তমান সময়ে পাশ্চাত্যের মানুষেরা অদ্বৈত বেদান্তের প্রতি অনেকাংশে আগ্রহ প্রকাশ করছে। এবং এইভাবে এই অদ্বৈত বেদান্ত দর্শনের মহাসিংহাসনে প্রতিষ্ঠিত হয়েছে। যত প্রবল হতে প্রবলতর প্রতিপক্ষ উপস্থিত হয়েছে, আত্মপক্ষ প্রতিষ্ঠার ক্ষেত্রে, যেটা আমরা একটু আগেই বললাম, এই অদ্বৈত বেদান্তবাদী দার্শনিকেরা, অদ্বৈত বেদান্তবাদী দার্শনিকেরা ততই নিজেদেরকে সমৃদ্ধতর করে, দীপ্ত হতে দীপ্ততর, দৃপ্ত হতে দৃপ্ততর করে তুলেছেন। অদ্বৈত বেদান্ত হয়ে উঠেছে প্রবল যুক্তিপূর্ণ, আধুনিক এবং স্বচ্ছতর চিন্তার ক্ষেত্রে এক উন্নততর দর্শন। এটা ঠিক, অন্যান্য দর্শনগুলিও কিন্তু সমান গুরুত্বপূর্ণ, কিন্তু অদ্বৈত বেদান্ত যেহেতু সমস্ত দর্শনের সাথে একলা আত্মসমর্থনের জন্য, নিজ মত প্রতিষ্ঠার জন্য লড়েছে, ফলত অদ্বৈত বেদান্ত অন্যান্য যে সমস্ত দর্শনের শাখা তাদের থেকে অনেক বেশি যুক্তিপূর্ণ, আধুনিক এবং স্বচ্ছতর চিন্তার ক্ষেত্রে এক উন্নততর দর্শন হয়ে উঠেছে এবং তার ধারা কিন্তু এখনো বহমান। অপরদিকে এই অদ্বৈত দর্শনের তত্ত্বকে যুক্তি দ্বারা খণ্ডন করে নিজ নিজ মতকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যেমন অন্যান্য দর্শন শাখার উন্মেষ ঘটেছে, তারাও তাদের স্বকীয় চিন্তার ক্ষেত্রে গভীরতর প্রজ্ঞা দর্শনের বৈশিষ্ট্য রচনা করতে সক্ষম হয়েছে। সামগ্রিকভাবে এই সবটাকে নিয়ে সামগ্রিকভাবে ভারতবর্ষের অধ্যাত্ম দর্শন কিন্তু এর দ্বারা অধিকতর সমৃদ্ধময়, বৈচিত্র্যময় এবং প্রজ্ঞাময় রূপে সারা বিশ্বে
নন্দিত ও বন্দিত এবং বহুতরভাবে চর্চিত হয়ে চলেছে। এটি সমগ্র ভারতবর্ষের দর্শন ইতিহাসের এক অতি উজ্জ্বল, অত্যুজ্জ্বল নিদর্শন। পৃথিবীর আর কোনো দর্শন ইতিহাসের এমন উজ্জ্বল দৃষ্টান্ত নেই। হীরক বৈদুর্য শাস্ত্র ভাণ্ডার হচ্ছে ভারতবর্ষের এই দর্শন, যার তুলনা পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। এভাবে বহুকাল ধরে যুগে যুগে যেমন অদ্বৈত বেদান্তের প্রতিপক্ষতায় বিখ্যাত শাস্ত্রবিদ দার্শনিকদের নতুন নতুন চিন্তা শক্তির পরিচয় বা উন্মেষ আমরা পাই, তেমনি এর বিপরীতে আত্মপক্ষ সমর্থনে অদ্ভুত কর্মা অদ্বৈত বেদান্তবাদীদের সারগর্ভ যুক্তিপূর্ণ বিরোধী পক্ষের যুক্তি খণ্ডনের ভাষ্যাদিও রচিত হতে থাকে। এমনই এক সময়ে সমগ্র ভারতবর্ষে অদ্বৈত বেদান্তের উজ্জ্বল আকাশে এক মহা অভ্যুদয় ঘটে। সেই অভ্যুদয়ের ভূমিকাটি আমরা এখানে করছি। এই সময় সমগ্র ভারতবর্ষের অদ্বৈত বেদান্তের উজ্জ্বল আকাশে এক মহা অভ্যুদয় ঘটে। আচার্য শঙ্কর যেমন দক্ষিণ ভারত তথা সমগ্র ভারতবর্ষের এক মহা অভ্যুদয়, আচার্য প্রজ্ঞাপুরুষ অভিনব গুপ্ত যেমন উত্তর ভারতের আকাশে এক মহা অভ্যুদয়, যার কথা আমরা বলেছি, তেমনি আমরা বলতে চলেছি আগামী পর্বে পূর্ব ভারতের আকাশের এক মহা অভ্যুদয়ের কথা, যাকে বলা হয় আধুনিক অদ্বৈত বেদান্ত চিন্তা স্রোতের এক মহৎ আবির্ভাব। আধুনিক অদ্বৈত বেদান্ত চিন্তা স্রোতের এক মহৎ আবির্ভাব। বেদান্ত চিন্তার সর্বোত্তম অবস্থা, বেদান্ত চিন্তার সর্বশেষ ফল অদ্বৈত সাম্রাজ্যের একচ্ছত্রাধিপতি হিসেবে তাকে সমগ্র দর্শন ইতিহাস, অদ্বৈত বেদান্তের ইতিহাস তো বটেই, ভারতবর্ষের সমগ্র দর্শনের ইতিহাস তাকে অদ্বৈত সাম্রাজ্যের একচ্ছত্রাধিপতি বলে, একচ্ছত্রাধিপতি বলে তাকে আভূমি প্রণত জানায়। তাকে হৃদয় ধারণ করে রেখেছে অদ্বৈত সাম্রাজ্যের অধিরূহ এক বিশাল একচ্ছত্র সার্বভৌম সম্রাট হিসেবে। আগামী পর্বে আমরা সেই বিরাট পুরুষের, সেই মহা অভ্যুদয়ের কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং সেখানে আমরা আমাদের একটি ঋণও সেখানে স্বীকার করব। এবং সেই সঙ্গে আমরা এই বিরাট পুরুষের সাথে আমাদের ব্যক্তিগত জীবনের যে একটি বিরাট যোগ, যাকে আমরা প্রতিদিন বন্দনা করে আমাদের এই আলোচনা, ভারত কথার গ্রন্থিমোচন, রামায়ণী ফল্গুধারা কিংবা নীরবে তার নাম উচ্চারণ না করে অত্যন্ত নীরবে তাকে স্মরণ করে অবসরের কথা বাসরের প্রতিটি পর্ব আরম্ভ করি, সেই মহাপুরুষকেও আমরা স্মরণ করব। আগামী পর্বে আমরা আপনাদের কাছে নিয়ে আসব অদ্বৈত সাম্রাজ্যের সেই একচ্ছত্রাধিপতি বিরাট পুরুষের এক অনন্য পরিচয়কে। সবাই খুব ভালো থাকবেন।